সুপ্রিয় শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি পর্ব নিয়ে। আপনারা শুনছিলেন ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস, আপনাদের পছন্দের উপন্যাস সাপমোচন। আজ তৃতীয় পর্ব। ধীরে ধীরে বিছানায় এসে শুলো মহেন্দ্র। ঘুম আসতে হয়তো দেরি হবে, কিন্তু না, অতি অল্প সময়েই মহেন্দ্র ঘুমের মধ্যে কত কি স্বপ্ন দেখে। সে আজ কিন্তু কিছুই দেখল না, কেমন একটা নিবিড় সুশীতল ঘুম। উঠেই দেখল সকাল। সকালেই টাইপ যন্ত্রণা। কিছুক্ষণ অভ্যাস করে মহেন্দ্র। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেয়ে নিল। তারপর অফিস ঘরে এসে টাইপ করতে বসল। কতক্ষণ কেটেছে কে জানে। অকস্মাৎ মহেন্দ্রের মনে পড়ল, আজ সকাল থেকে এত বেলা অবধি মাধুরীকে একবারও দেখা যায়নি। এমনটি তো হয় না। প্রতিদিন যার সঙ্গে দেখা হয়, কোনো একদিন তার সঙ্গে দেখা না হলে মনের কোনায় যেমন একটা কাঁটার মতো ব্যথা বোধ হয়, মহেন্দ্রের ঠিক তেমনই হচ্ছিল। সেই সময় অফিসের মেম সাহেবটি একবার মহেন্দ্রকে দেখে প্রশ্ন করল, তুমি কতটা শিখলে বাবু? চোখ বুজে টাইপ করতে পারো? ভাষাটা ইংরেজি? না বলে মহেন্দ্র আবার বলল, চোখ বুজে টাইপ করতে অনেক দিন লাগবে। নাও তোমার কাজ করো বলে মহেন্দ্র যন্ত্রটা ছেড়ে উঠল। মনের মধ্যে এমন একটা উদাস ভাব জেগে রয়েছে, যেন কিছুই আর করবার নেই। এইখানেই খবরের কাগজ রয়েছে। মহেন্দ্রের চোখ দিতেও ইচ্ছে করল না। বুককিপিং শিখবার জন্য কিছু পড়া দরকার। সেদিকেও মন গেল না। করবে কি সে এখন? কেন মনটার অবস্থা এত করুণ হয়ে উঠল, ভাবতে গিয়ে মহেন্দ্র বুঝতে পারল, আজ 2 দিন দাদা বৌদির চিঠি পায়নি। খোকনের কোনো খবর পাওয়া যায়নি। এতগুলো দিন পার হয়ে গেল, খোকনের কথা ভাবেনি মহেন্দ্র। এর থেকে বিস্ময়কর ব্যাপার ওর জীবনে কিছুই হতে পারে না। নিজেই সে আশ্চর্য হয়ে গেল। কি এমন রাজকার্যে ব্যস্ত ছিল যে তার একান্ত স্নেহপুত্তলের কথা সে ভুলে গেছে? আর চিঠিই বা আসলো না কেন? ভেবে দেখল, এই কদিন সকাল বিকাল টাইপ করার অভ্যাস করছে আর সন্ধ্যায় থিয়েটারে সিনেমা নাচ গান শুনে কাটিয়েছে। রাত্রে ফিরে পড়েছে কাব্য না হয় উপন্যাস। গভীর রাত্রে সঙ্গীত সাধনাটাও কদিন হয়নি, কারণ ঘুমিয়ে গেছে। এভাবে জীবন কাটলে তো আর চলবে না, তাকে খাটতে হবে, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। বড়লোকের বাড়িতে আগাছা পরগাছা হয়ে পরমানন্দে দিন যাপন করতে মহেন্দ্র কলকাতায় আসেনি। নিজের উপর অত্যন্ত বিরক্ত হয়ে মহেন্দ্র উঠে এসে খবরের কাগজের ওয়ান্টেড কলাম দেখতে লাগল। খুঁজে খুঁজে কয়েকটা চাকরির বিজ্ঞাপন বের করল। তারপর গোটা 5 দরখাস্ত বিভিন্ন জায়গায় পার করে দিল ডাকে। অবশ্য ওই সঙ্গে দাদাকেও একটা চিঠি লিখল, খোকার খবরের জন্য। সব শেষ করে সে যখন স্নান করে এলো, তখন বেলা 1:30। বড় বৌদি বলল, ব্যাপার কি ঠাকুরপো, আজ কি এমন দরকার ছিল? এমন দরকার ছিল? ছিল বৌদি, দরখাস্ত লিখলাম চাকরির জন্য। চাকরি বলে বৌদি কিছুক্ষণ চুপ করে থাকল। খানিক পর বলল, তা বেশ তো। মাসখানিক অতীত হয়ে গেছে। মহেন্দ্র আবার 50 টাকা পাঠিয়েছে, কিন্তু এ টাকাও তার রোজগারের টাকা না, উমেশবাবুর দান। দেবেন্দ্র নিঃশব্দে সই করে নিয়েছেন টাকাগুলো, নিরুপায় হয়ে। কিন্তু দারিদ্র্যের অসম্মান আহত হয়েছে বারবার। শ্বশুরের ভ্রাতৃপ্রতিম কোনো বন্ধু অসময়ে কিঞ্চিত অর্থ সাহায্য করেছে, এতে তার মনোপীড়া হবার কিছু সে খুঁজে পায় না। কিন্তু স্বামীকে সে চেনে। দেবেন্দ্র যে এই সাহায্য নিতে চাইছেন না, এটা ভালোই জানা আছে আপনার। নিয়তির কাছে মানুষ এতই নিরুপায় যে এই সাহায্য হাত পেতে নিতে হচ্ছে। মহেন্দ্রকে তিনি লিখে জানাবেন, চাকরি যদি সে না পায় তো অবিলম্বে বাড়ি ফিরে আসুক। কিন্তু নিজে লেখা সম্ভব নয়, দয়ালকে দিয়ে লিখতে হবে। খোকনকে ডেকে বললেন, তোর দয়াল দাদাকে ডেকে আনতো। খোকন বেরিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় জন 5 ভদ্রলোক এসে বাড়িতে ঢুকলেন। গ্রামেরই লোক। দেবেন্দ্র স্বাগত আহ্বান জানালেন। এখন আর চিঠি লেখানো হবে না, তাই দয়ালকে ডাকতে নিষেধ করলেন দেবেন্দ্র। খোকা বেঁচে গেল। কাকু 4-5 দিন পরে আসবে বলে আজও এলো না। মর্মান্তিক দুঃখ ভুলতে পারছিল না ছেলেটা। বাবার কাছ থেকে যথাসম্ভব দূরে থাকে। শুধু গান শিখবার সময় বাবার কাছে যায়। মুখে মুখে গান ভালোই শিখেছে সে। ভদ্রলোক কয়েকজন এসে প্রস্তাব করলেন, এই গ্রামে তারা একটা চতুষ্পাঠী খুলতে চান। আপাতত গ্রামের লোকই চাঁদা দিয়ে সেটা তারা চালাবে।
এবং সরকার থেকে বৃত্তি পাবার চেষ্টা করবে। আর চতুষ্পাঠী চালাতে হলে যোগ্যতম ব্যক্তি দেবেন্দ্র। 5টি ছাত্র পাওয়া গেছে। গ্রামের 5 জনের বাড়িতে তারা খাবে এবং দেবেন্দ্রের ভিটার পশ্চিম দিকে যে বড় কুঠুরিটা আছে ওইখানে থাকবে আর পড়বে। এই ঘরটাতেই এই বংশের মৃদঙ্গ সেতার তানপুরা ভাঙা অবস্থায় পড়ে আছে। প্রস্তাবটা সুন্দর। উদার এই মানুষটির হৃদয় উচ্চ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেবেন্দ্রের মনটা মোচড় দিয়ে উঠল। এই বাড়িতেই টোল ছিল, ছাত্ররা এই বাড়িতেই অন্ন এবং বিদ্যা লাভ করত। আজ সেটা চালাবে গ্রামের লোক, উপরন্তু চাঁদা করে মাইনেও দেওয়া হবে দেবেন্দ্রকে। তার দৃষ্টিহীন চক্ষু থেকে জল বেরোতে চাইছে, কিন্তু সামলে নিলেন। বললেন, প্রস্তাবটা খুবই ভালো নরেশ, এত বড় গ্রামের যোগ্য প্রস্তাব। কিন্তু কিন্তু কি বলুন? নরেশ শুধল। আমার কি আর অত খাটবার সমর্থ হবে ভাই? সে কি, আপনি এমন কিছু বুড়ো হয়ে যাননি? না না, পারবো কি করে? চোখ যার নেই, পড়ানো কি তার পক্ষে সম্ভব? হ্যাঁ, সে কথা আমরা ভেবেছি, কিন্তু আপনাকে সাহায্য করতে মাধবী থাকবে, ও তো ব্যাকরণ তীর্থ। আর সন্ধেবেলা ওই ঘরে সঙ্গীত চর্চা হবে, উচ্চাঙ্গের সঙ্গীত। আমরা আজই ওই তবলা মৃদঙ্গ সেতারগুলো সারিয়ে আনছি। আপনি আপত্তি করবেন না দেবুদা, আমরা অনেক আশা নিয়ে এসেছি। আপত্তি করবার মতো মনের জোর খুঁজে পাচ্ছে না দেবেন্দ্র। আজ যদি খবর পেতেন মহিন 30 টাকার কোনো কাজে ঢুকেছে, মাসে 10টা টাকা দিতে পারবে, তাহলে তিনি গ্রামের চাঁদায় নিজের পেট চালাবার কাজে সম্মতি দিতেন না। কিন্তু এখন ওসব ভেবে লাভ নেই। মহিনকে তিনি বাড়ি ফিরতে চিঠি লিখে দেবেন। বড়লোকের বাড়ির রাজভোগ খেয়ে ছেলেটি বয়ে যাচ্ছে হয়তো। নরেশদের দল পাশের ঘরে গিয়ে সেতার তানপুরাগুলো তুলে নিল, তারপর হৈ হৈ করে চলে গেল বাজারে। ওদের উৎসাহ বিপুল, উদ্যম অসাধারণ। কিন্তু দেবেন্দ্রের মন ক্ষুণ্ণ হয়েই রইল। তার পিতৃপুরুষের পবিত্র বস্তুগুলিতে অপরের সংস্পর্শ তিনি ঘটাতে চাননি। তাই কিন্তু ঘটল। ঘটুক, বিধাতার ইচ্ছা। তিনি যেন আত্মসমর্পণ করলেন ভাগ্যের কাছে। ভাবলেন, মানুষের শক্তি কত ক্ষুদ্র, কত অসহায়তার অধীন। কিন্তু খোকনের আনন্দ ধরছে না। বাড়িতে গানের আসর হবে, নিত্য গান বাজনা চলবে, কত কি আলাপ হবে, রাগ রাগিনী শিখতে পারবে। আহ, কাকু যদি বাড়ি থাকতো! কিন্তু ওই সঙ্গে একটা টোলও নাকি হবে। সেটা কি বস্তু খোকনের জানা নেই। সেখানে নাকি ছাত্ররা পড়তে আসবে, খুব বড় বই পড়ানো হবে নিশ্চয়ই। ভাবতে ভাবতে খোকন ভেতরে এলো। ওর মা রান্নাঘরে, কিন্তু সেও শুনেছে। বাইরের আলোচনার কথা খোকনকে বলল, এবার গান শিখবার খুব সুবিধা পাবে বুঝলি। হ্যাঁ মা, কিন্তু ওই যে টোল নাকি খুলেছে, ওটা কি? ওটা পাঠশালা, তোকে ওখানে পড়তে হবে না। ওটা কি জন্য হবে তাহলে? সরকারি বৃত্তি পেলে কিছু হবে বাবা। খোকন অত কিছু বুঝল না, নিঃশব্দে চলে গেল পুকুর পাড়ের দিকে। কাকু যে কেন এত দেরি করছে কে জানে। ওর বটের বেদিটা ভেঙে গেছে, আবার তৈরি করতে আরম্ভ করল, আর একটু বড় করে। অপর্ণা রান্নাঘরেই ছিল। স্বামীর কাছে কি একটা দরকারে আসছে, কিন্তু দরজার কাছে এসেই দেখল দেবেন্দ্র দেওয়ালে ঠেস দিয়ে নিঃশব্দে বসে দৃষ্টিহীন চোখ থেকে জলধারা গড়াচ্ছে। অপর্ণা বিস্মিত হয়ে থেমে গেল। কি হলো? কেন উনি কাঁদছেন? কে? অপর্ণা? দেবেন্দ্র সামান্য সাড়া আন্দাজ করেই বুঝতে পারেন। হ্যাঁ, কি হলো? কাঁদছ? না। চোখ মুছেছেন দেবেন্দ্র। ও কিছু না। একটু থেমে আবার বললেন, এই পরিবারের ওপর একটা অভিশাপ রয়েছে অপর্ণা। ওমা, কেন? কার অভিশাপ? সঙ্গীতের ইষ্টদেবীর। এই বংশের রাগসিদ্ধ হয়ে এত অহংকারী হয়েছিলেন সে, এক দরিদ্র সঙ্গীত শিল্পীকে সামান্য ভুলের অপমান করে তাড়িয়ে দেন। চোখের জলে তিনি অভিশাপ দিয়ে যান, ওই সিদ্ধ যন্ত্র কলঙ্কিত হবে। তারপর থেকে এই বংশের অকাল মৃত্যু, আকস্মিক মৃত্যু, অন্ধতা কিছু না কিছু লেগেই আছে। না, ছি, ওসব রূপকথার গল্প। অভিশাপ কেন থাকবে? ওসব কেন যে তুমি ভাবো? নানা জায়গায় দরখাস্ত করেছে মহেন্দ্র, কিন্তু কই, কোনো জবাব তো এলো না। অবশ্য আসবার সময় পার হয়ে যায়নি। ইতিমধ্যেই টাইপ করাটা আরও ভালো করে রপ্ত করে নিচ্ছে, সঙ্গে সঙ্গে অফিসের অন্যান্য কাজও করছে। চাকরিতে ঢুকবার আগেই দাদাকে সে টাকা পাঠাতে পারছে, এটা ওর পক্ষে খুবই আনন্দের ব্যাপার হতো। কিন্তু দাদাকে সে চেনে,
ওই টাকা কয়টা দান যে গভীর দুঃখের সঙ্গে হাত পেতে নিতে বাধ্য হন মহেন্দ্রের তা অজানা নয়। উপায় কি? ছেলেটা না খেয়ে শুকিয়ে যাচ্ছিল, আর এই আশ্বিন কার্তিক মাসে রাজার ভাণ্ডারও খালি হয়ে যায়। নতুন ধান না ওঠা পর্যন্ত ঘরে হাঁড়ি চড়ার কোনো উপায় নেই যদি বাজার থেকে চাল না কেনা হয়। শহরে অবশ্য সর্বত্র রেশন, কিন্তু পল্লীতে চাল কিনতে গেলে মহেন্দ্র অনেক ভেবে উমেশবাবুর এই দান গ্রহণ করেছিল। প্রায় মাসখানেক ওর কাটল এ বাড়িতে। কলকাতায় অনেক কিছু শিখে ফেলেছে মহেন্দ্র। রেস্টুরেন্টে বসে কাঁটা চামচেতে খাওয়া, সেলুনে গিয়ে চুল ছাঁটাই করে আসে। আর চলতি ট্রামে লাফিয়ে ওঠা শিখতে দেরি লাগলো, কারণ মন প্রাণ দিয়ে এসবও পছন্দ করে না। ঘোড়াদৌড়, ক্রিকেট খেলা এবং এ জাতীয় ব্যাপারগুলো দুর্বোধ্য মহেন্দ্রের কাছে, কিন্তু সে দেখতে পায় এ বাড়িতে সবাই খেলাধুলা নিয়ে খুবই মাতামাতি করে। এমনকি খবরের কাগজের খেলার রিপোর্ট নিয়েও ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। রেডিও খুলে সবাই বসে থাকে কোথায় কি খেলা হচ্ছে তার খবর শোনার জন্য। যুদ্ধ কবেই শেষ হয়েছে, এখনও দেশের লোকের হাতে টাকা কিছু রয়েছে, যাকে বলে ইনফ্লেমেশন। কিন্তু সে আর কদিন? কিন্তু এত কথা লোকে ভাবছে না। জিনিসপত্রের দাম অনেক চড়া, কিন্তু বিক্রি কম হয় না, কারণ হাতে পয়সা রয়েছে। মানুষ হন্যে হয়ে খেলার মাঠে টিকিট কেনে, সিনেমায় যায়, মদ খায় এবং আরও কত কি করে। টাকার গরম। এমনি মহেন্দ্র এসব দেখে শুধু লিখে রাখে দিনলিপিতে। এই আর্থিক উদ্বায়ী বৃত্তি, এই আধ্যাত্মিক বিপর্যয়ের ব্যাধি, এই আত্মকেন্দ্রিকতার ভয়াবহ পরিণাম মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। কিন্তু ওর এসব ভেবে লাভ কি? তবু মহেন্দ্র ভাবে। ওর চিরন্তনশীল মন না ভেবে পারে না। গভীর রাত্রে ওর ভাবনাগুলি লিখে রাখে দিনলিপির পাতায় অত্যন্ত গোপনে। মাধুরীও জানে না এই লেখার কথা। ও আজ লিখছে। কিছুতেই সে ধনী পরিবারের সাথে নিজেকে মেলাতে পারছে না। ও যেন বাতাসে উড়ে আসা একটা ঘুড়ি। এই বাড়ির ছাদের কার্নিশে তার সুতোটা আটকে গেছে, তাই ও এখানে উঠছে, কিন্তু জানে ওই ক্ষীণ সূত্রটুকু ছিঁড়ে যাবে, আর মহেন্দ্র গিয়ে পড়বে কোন সুদূর আকাশে। সেখান থেকে হয়তো এ বাড়ির চিলেকোঠাটা নজরে পড়বে না, কিন্তু সত্যি কি তাই? এ বাড়ির সব স্মৃতি কি সে ভুলতে পারবে? না, দীর্ঘদিনের দেখা আবছা স্বপ্নের মতো মনে থেকে যাবে এ কথা। এই স্মৃতি, এর মায়া। কিন্তু মহেন্দ্র এই মায়ার শৃঙ্খল অবিলম্বে কাটাতে চায়। কেন জানে না মহেন্দ্র। ওর চিত্তে যেন অহরহ তাগিদ দিচ্ছে সারা। সরে যাও মহেন্দ্র। এতখানা অসামঞ্জস্যের মধ্যে থাকলে মনুষ্যত্বের মহিমা খর্ব হয়, ক্ষুণ্ণ হয়, ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এ বাড়িতে মহেন্দ্র কয়েকটা বিশেষ সুবিধে পেয়েছে, যা অন্যত্র দুর্লভ। পড়বার জন্য প্রচুর পুস্তক, আর গান বাজনা শিখবার জন্য বহু রকমের যন্ত্র, এবং অখণ্ড অবসর ঘণ্টা 2-3 টাইপ শেখা আর অফিসের কাজ শেখা ছাড়া আর কোনো কর্ম নেই। বিকালে মাধুরীর সঙ্গে বেড়াতে যাওয়া, কিন্তু তাও হয় কোনো সঙ্গীতের আসরে, না হয় সাহিত্য আসরে, অথবা শিল্পকলা কেন্দ্র বা ওই রকম কিছু একটা দেখতে। অকারণে মাধুরী তাকে কোথায় নিয়ে যায়। সেদিন ঘরোয়া সাহিত্য আসরে যে কয়েকজন সাহিত্যিকের সঙ্গে আলাপ হয়েছিল, তাদেরই একজন আজ লেখা চাইলেন মহেন্দ্রর কাছে। মাধুরী সেখানে ছিল না, থাকলে মহেন্দ্র লজ্জায় মরে যেত, কারণ সেদিন সেই আলোচনার পর মাধুরীর সঙ্গে আর কোনো কথা হয়নি এ সম্বন্ধে। তাই মাধুরী মতটা কিভাবে নিল আজও জানে না মহেন্দ্র। এই ভদ্রলোক তার সাপ্তাহিক কাগজের জন্য লেখা চাইলেন। অতিশয় সংকোচের সঙ্গে মহেন্দ্র একটা ছোট গল্প এগিয়ে দিল। বলল, কে জানে চলবে কি না। আপনার যদি ভালো না লাগে তো ছাপবেন না। খারাপ জিনিস আমি ছাপতে চাই না। আচ্ছা আচ্ছা, সে ভার আমার। আপনার লেখা খারাপ হবে এ আমি বিশ্বাস করি না। না না, আমি নিতান্তই অব্যাপারী। থাক, সেদিন আপনার বাণীতেই বুঝেছি কি আপনি আর কেমন আপনি। আমার কাগজটা সাপ্তাহিক সিনেমার কাগজ, কিন্তু তাতেও আমি চাই আপনার মতো স্বাস্থ্যকর চিন্তাধারা পরিবেশন করতে। আপনি আগে পড়ে দেখবেন বলে সলজ্জে মহেন্দ্র নমস্কার জানালো। মাধুরী ব্যাপার কিছু জানল না, মহেন্দ্র জানালো না তাকে। সে জানে মাধুরী বলবে, লোকের কাছে মুখ দেখানো দায় হলো, কী সব ছাইপাশ লিখতে শুরু করলে। মাধুরী ভালো বলবে এরকম আশা মহেন্দ্র করে না। হয় খুব খারাপ বলবে, না হয় কিছুই বলবে না। একেই তো মহেন্দ্র নিতান্ত কুণ্ঠিত হয়ে থাকে এখন, তার উপর প্রতি কাজে খুদ ধরলে ও টেকে কী করে।
অবশ্য আর কেউ কিছু ওকে বলে না, না ভালো না মন্দ। এমনকি অফিস ঘরে ওর যতক্ষণ ইচ্ছে থাকে, যখন খুশি চলে আসে, কোনো কৈফিয়ত নাই। মহেন্দ্রের অসহায়তার দিকে মাধুরীর সতর্ক দৃষ্টি অগাধ, অপার্থিব করুণ আকর্ষণ করে দুর্বারভাবে এ যেন তার মাতৃমূর্তি। কিন্তু মহেন্দ্রের সামান্য ত্রুটি বিচ্যুতিতে মাধুরীর শাসন যেন রাজদণ্ড। সেখানে মাধুরী ক্ষমাহীন, হয়তো হৃদয়হীন। এই বিচিত্র অতলস্পর্শ শহরে মহেন্দ্র নিজেকে যেন সামলাতে পারছে না। কিন্তু চাকরিও একটা জুটছে না আর। চাকরি জোগাড় করে নেবার জন্যেও কারোর মাথা ব্যথা দেখা যাচ্ছে না। মহেন্দ্র আছে থাক, বাড়ির একটা লোক সেজে। বাইরের কেউ এখন আর ধরতেই পারবে না যে মহেন্দ্র এ বাড়ির কেহ নয়। কিন্তু মহেন্দ্র নিজে সেই সত্যটা অনুক্ষণ অনুভব করে। আত্মপরীক্ষা করে, আত্মবিশ্লেষণ করে আপনাকে কঠোরভাবে তিরস্কার করে বলে, তুমি এ বাড়ির কেউ নও মহেন্দ্র। তুমি নিতান্ত গরিবের ছেলে। তোমার পিতৃপ্রতিম দাদা অন্ধ। তোমার একমাত্র ভ্রাতুষ্পুত্র নাবালক, তাকে মানুষ করতে হবে, পরের দানে নয়, নিজের রোজগারের টাকায়। কুমার নৃপেন্দ্রনারায়ণ আরও 2-1 দিন এসেছে। মহেন্দ্রের সঙ্গে দেখাও হয়েছে। প্রশ্ন করেছে সে মহেন্দ্রকে কি করবে বা কি করতে চায় সে সম্বন্ধে। কুমার বেশি আসে না, কারণ মেজদাই সস্ত্রীকে ওখানে যায় টেনিস খেলতে বা ক্লাবে বেড়াতে। কিন্তু আজ নাকি কুমার বাহাদুর এখানে আসবে, তার আয়োজন চলছে। এ পাড়াটা কলকাতায় বনেদি বাসিন্দাদের পাড়া। টেনিস খেলা বালিগঞ্জি ব্যাপার। এখানে টেনিস কোর্ট বসিয়েছে। বাড়ির কারও তো সম্মতি নেই, কিন্তু কিছু বললে পাছে ভ্রাতৃবিরোধ ঘটে, তাই সবাই চুপ করে আছে। মাধুরী বলে, শ্যামবাজার শ্যামসুন্দরের ক্রীড়াভূমি, এখানে গোচারণ হয়, টেনিসে কেন? গরু চরবার জায়গা নষ্ট করে দিলে তুমি মেজদা। কি করি বল, তোর মেজ বৌদির ঘুম হয় না। মেজদা বলে, হবে কেন? ও তো আর গোপী নন। গোপী গরবিনী রাধাভাগ্যী কোথায় ওর? ও হলো সেই। মাধুরী থেমে যায়। কি রে ছোটদি, তাহলে কি? প্রশ্ন করে মেজবউ হাসে। মেজবৌদি গোপী নও, গোবরছনা নও, তুমি একেবারে গোবর। ভালোই তো, তোদের বাড়ি পবিত্র হলো ঘর নিকুশি। হ্যাঁ, সে আর হতে দিলে কই, ঘুটো হয়ে উনুন জ্বলছ যে, বলেই চলে যায় মাধুরী। কিন্তু এসব তর্ক বিতর্ক বাকবিতণ্ডায় ওদের অন্তরের স্নেহরস কিছুমাত্র ক্ষুণ্ণ হয় না। মাধুরী সকলের স্নেহপাত্রী। দাদারা ওর দোষ দেখে না, বৌদিরাও দেখে না। ওকে ভালোবেসেই যেন আনন্দ। ওর কথায় যেন সুরের ঝংকার পায় ওরা। মেজ বৌদি স্বামীকে বলল, কথায় ওকে যে হারাবে তার সঙ্গে ওর বিয়ে দেব। এমন ছেলে আছে নাকি? আমি তো দেখিনি, মেজদা বলে। তাহলে বুদ্ধিতে যে হারাবে, তেমনই বা কই? কেন কুমার বাহাদুর, তুমি ভুল করছো গোপী। কুমারের বুদ্ধিটা বৈষয়িক বুদ্ধি। মাধুরী তার কাছ দিয়ে যায় না। ওর আদর্শবাদী মন কোথায় বাধা পড়বে কে জানে। কুমার কিন্তু খুব আশা করে ওর সম্বন্ধে। আমরা এক ফোঁটা করি না, আর ওর ইচ্ছার বিরুদ্ধে কিছুই আমরা করব না। বিয়ে দেবে না? ওর ইচ্ছা হয়তো করবে। আমরা এতগুলো ভাই, ওই এক ফোঁটা একটা বোন, যা ইচ্ছে ওর করবে। ও আমাদের বাড়িতে আনন্দ প্রতিমা। বউরা জানে দাদাদের এই মত। মা বাপের মতো যাই হোক, দাদারা মাধুরীকে কোনো দিন কিছু বলবে না। না হলে মহেন্দ্রের মতো কোথাকার এক অশিক্ষিত ছেলেকে নিয়ে মাধুরী এত মাতামাতি করছে, কারো কি চোখে পড়ে না? আশ্চর্য। কিন্তু এসব কথা বলতে যাওয়া মোটেই নিরাপদ নয়। মেজবউ সেদিন বাড়ির সকলের চক্ষুশূল হয়ে উঠবে। মাধুরীর মনে আঘাত দেবে বাবা বা তার দাদার কল্পনাতীত। দরকার নেই, পাঠা সে লেজ দিয়েই কাটুক। অতএব বৈকালিক অভ্যর্থনার আয়োজন করতে লাগলো মেজ বৌরানী। কুমার সাহেব আসবেন এবং আরেকজন কে এক বিশেষ ব্যক্তি আসবেন। অতএব আয়োজনও বিশেষ হওয়া দরকার। চায়ের টেবিলগুলো সাজাচ্ছে মেজবউ। হঠাৎ মাধুরী অভিভূত হয়ে বলল, বাহ, মন্দ নয়। বড়দা বড় বৌদি হবে কর্তাগিন্নি, ঘর সামলাচ্ছে। তোমরা হলে খেলোয়াড় নেই, বাহির সামলাচ্ছ। এরপর ছোট বৌদি যদি লখনৌ ঠুংরি হয়ে এসে সঙ্গীতের আসরটা সামলান, তো এ বাড়ি আর দেখতে হবে না। মানবলোক, দানবলোক, দেহলোক সব হয়ে যাবে। তুই সাহিত্যের আসরটা সামলাবি, তাহলে আরও কিছু হবে। মেজবউ রসিকতা করল। আর কি হবে? আর কিছু হবার নেই। ওই 3 লোকই সব। 3 লোকের 3 উপসর্গ অপবিদ্যা। অপবিদ্যাটা কে? তুমি মেয়ে হয়ে খেলোয়াড় হচ্ছ, এরপর গোফ গজাবে? দূর মুখ পুরি,
মেজ বউ হেসে উঠল। কিন্তু তুইও তো ভালো খেলতে পারিস ছোটদি, তোরও গোঁফ গজাবে তাহলে। না, আমি শুধু শিখে রেখেছি। তোমার মতন বাতিগ্রস্ত নই আমি যে একদিন খেলা না হলে ঘুম হবে না। যাক, আজ কোন মহাপুরুষ আসছেন? সে কুমান্ডো তো? কুমান্ডো কি করে? কুমার বাহাদুর আর মাদ্রাজের আদিলিঙ্গম, ভারত বিখ্যাত। তিনি পৃথিবী বিখ্যাত হন, কিছু যায় আসে না। বর্তমান যুগটা উড়ো খ্যাতির যুগ। তার মানে উড়ো খ্যাতি কি? মানে খ্যাতিটা আকাশে উঠছে যে পার ধরে না। খেয়ালে খ্যাতি, খাওয়ায় খ্যাতি, স্নানে সাঁতারে খ্যাতি, সৌন্দর্য খ্যাতি, তাই সবাই এক এক দিক খ্যাতিমান। শুধু বীরত্বে মনুষ্যত্বে করে কতটা খ্যাতি তাই জানা গেল না। যাক, আমারও গানের আসর আছে আজ। পিয়ানোটা একটু বাজিও, বুঝলে? তোমাদের খেলা চুকলে আমার আসর। মহেন্দ্র কোথায়? মহেন্দ্র ঠাকুরপো বলে গেছে, সে গেছে কোন অফিসের চাকরি খুঁজতে। ও, বলে মাধুরী ৮ মিনিট চেয়ে রইল মেজ বৌদির পানে। তারপর বললে, তোমার জানানোটা বাইরের ঢাকঢোল মেজ বৌদি, মন্দিরের ভেতরের মৃদু ঘণ্টাধ্বনি নয়। হলে তুমি মহেন্দ্র বলতে না, মহিন বলতে। মা যা বলে, বড় বৌদি যা বলে, আদুরে নাম। অধরকে স্নেহরসে সিক্ত করে, যার মধুর সৌরভ লুকানো যায় না। যাকে মহিন্দা চাকরি পেলেই চলে যাবে, তোমাদের আতঙ্কের কোনো কারণ নেই। তোমার কুমার বন্ধুরাই নাচবে এখানে। চলে গেল মাধুরী। মেজবউ নিমেষে চেয়ে রইল ওর দিকে অনেকক্ষণ। মহেন্দ্র সম্বন্ধে অতি অল্পতেই মাধুরী যেন কেমন উত্তেজিত হয়ে যায়। কি এমন ওই অজপাড়া গায়ের অশিক্ষিত ছেলের? রূপে এমন কিছু রাজপুত্র নয়, যদিও দেখতে ভালোই। বিদ্যা তো একেবারে মাধুরীর থেকেও কম। গলাটা ভালো গাইতে পারে, কিন্তু তাই বা এমন কি শিখেছে? স্বাস্থ্য তো নাই, কিন্তু ও আশ্রিত। মাধুরীর স্নেহসজল নারী মন মায়ের মতো ওকে ঘিরে আছে সত্যি। মাধুরী নায়িকা শ্রেণীর মেয়ে নয়, ওর মাতৃরূপটাই সবসময় জলজল করে। বাড়ির দারোয়ান পর্যন্ত এ সংবাদ জানে। মেজে বউ নিজের কাজে মন দিল। উর্বশী কাগজের অফিসে গিয়ে মহেন্দ্র শুনল তার গল্পটা ছাপা হয়েছে অর্ধেকখানা। বাকিটুকু এই সপ্তাহে বেরোবে আশাতীত আনন্দের সঙ্গে। আশাতীত সৌভাগ্য মহেন্দ্রের। সম্পাদক ওকে দক্ষিণা বাবদ 15টি টাকা দিয়ে বললেন, কিছু মনে করবেন না, 2 সংখ্যার জন্যই দক্ষিণা, আর বেশি পারা যায় না। বাংলাদেশের পত্রিকা চালানো যে কঠিন ব্যাপার। মহেন্দ্রের কিছুই বলবার ছিল না, টাকা পাবার আশাই সে করেনি। অত্যাধিক আনন্দটা কোনো রকমে অন্তরে চাপা দিয়ে মহেন্দ্র ধন্যবাদ জানালো এবং আর বেশি বিলম্ব না করে ওই সংখ্যার 2খানা কাগজ নিয়ে বেরিয়ে পড়ল শটান পোস্ট অফিসের দিকে। এই টাকা ওর নিজের রোজগারের টাকা, এই ওর জীবনের প্রথম উপার্জন। সোপার্জিত এবং সদুপায়ে অর্জিত এই অর্থ সে দাদার হাতে দেবে। এর একটি পয়সাও মহেন্দ্র নিজে খরচ করবে না। মহেন্দ্র জানে উমেশবাবুর দয়ার দান দাদা কত কষ্টে গ্রহণ করেন। তিনি বাধ্য হচ্ছেন মনোপীড়া ভোগ করতে। এই মহেন্দ্রের অর্জিত এই অর্থ যতই সামান্য হোক, তাকে অসীম আনন্দ দেবে। পোস্ট অফিসে গিয়ে 1খানা কলম চেয়ে মহেন্দ্র 14 টাকার মানি অর্ডার লিখল। বাকি টাকার কয়েকখানা মানি অর্ডার কমিশন। এই অর্থে সে আর কারো দানের ছোঁয়া লাগাতে চায় না, কিন্তু এতটা সূচিবায়ুগ্রস্ত মহেন্দ্র না হলেও পারত। হলো কিন্তু মহেন্দ্র। টাকাটা পরশু গিয়ে পৌঁছাবে শনিবার দিন। দাদার অন্ধ নয়ন অশ্রুভরা হয়ে উঠবে টাকাটা পেয়ে। ভাবতে গিয়ে মহেন্দ্র নিজের চোখ দুটো জলে ভরা হয়ে উঠল। একজন বয়স্ক ভদ্রলোক ওর মুখপানে চেয়ে বলে উঠলেন, কি হলো মশাই, কাঁদছেন? আজ্ঞে না, কিছু না বলি সলজ্জে চোখ মুছে মহেন্দ্র রাস্তায় নামল। নিজের মনে বলল, মানুষের জীবনে মর্মান্তিক দুঃখ যেমন আছে, মর্মান্তিক সুখও তার চেয়ে কম নেই। কিন্তু মহেন্দ্র ঘরে ফিরল না। শেষ টাকাটার বাকি কয় গন্ডা পয়সা ওর পকেটে। তাই দিয়ে ও কিছু কিনবে খোকনের জন্য, লাটিম, না হয় বল, না বাসি। মহেন্দ্র ফুটপাতের দোকানগুলোয় চোখ বুলিয়ে ফিরতে লাগলো। আর একটা গল্প লিখতে হবে, অনুরোধ করেছে সম্পাদক। কি লিখবে ভাবতে মহেন্দ্র ওই রকম ঘুরতে ঘুরতে বেশ বড় একটা প্লট যদি মাথায় এসে যায় তো। না না না, বড় প্লট বড় লোকের জন্য। দুনিয়ায় অধিকাংশ লোকেই গরিব। মহেন্দ্র তাদের জন্য ছোট গল্প লিখবে। তার মতন এমনই কত দুর্ভাগ্যপীড়িত বাবা, কাকা, সোনার শিশুর জন্য 2 পয়সার তালপাতা ভেপো খুঁজে ফিরছে দিনান্তের মুখের একটু ফোঁটা হাসি দেখবার আশায়। হয়তো সেই হতভাগ্য পিতা কোনো ধনীর মূল্যবান মোটরের তলায়। আহা, 4-5 জন লোক ছুটে এলো।
অন্যমনস্ক মহেন্দ্র কলার খোসায় পা পিছলে ফুটপাতে পড়ে গেছে। দামি কোটখানায় কাদা লেগে গেল। একজন ধরে তুলে বলল, খুব লেগেছে মশাই? না, তেমন কিছু না, ধন্যবাদ। উঠে দাঁড়ালো। লেগেছে বেশি, কিন্তু তার জন্য মহেন্দ্রের তিলমাত্র আফসোস নেই। ওর তীক্ষ্ণ অনুভূতিশীল অন্তর আচ্ছন্ন করে খোকনের মধুর হাসি ভেসে উঠল। হাত ধরা বরাবরের বলটাও ছাড়েনি। পড়ে গেলেও হয়তো ছাড়বে না। মহেন্দ্র উঠেই চলে গেল। আহ, এই পরম তৃপ্তির কথা সে পাঠককে জানাবে। তার অতি ক্ষুদ্র জীবনের অতি তুচ্ছ অনুভূতির অপরূপ সুষমা সে কি সঞ্চারিত করতে পারবে না পাঠকের অন্তরে? দরিদ্র কেরানি পিতা মাসের শেষে মাইনে পেয়ে 2 পয়সার লজিন্স কিনে নিয়ে তার ছোট খুকুটার জন্য সে কি জীবন নয়? তাতে কি মাধুর্য নেই তার? এই অমৃত স্বাদ অনুভব করবার মতো অন্তর সৃষ্টি করে নেবে মহেন্দ্র শিল্পীর দরদ দিয়ে। মহেন্দ্র শটান শ্যামবাজারে ফিরে ঘরে ঢুকল। লিখবে, কিন্তু লেখার এটা সময় নয়। শীতের বিকেল, এক্ষুনি হয়তো ডাক পড়বে চা খেতে কিংবা বেড়াতে যেতে। থাক, রাত্রে লেখা যাবে। মহেন্দ্র, মেজদা ওর ঘরে ঢুকে ডাক দিল। এরকম খুব কমই হয়। আগে মহেন্দ্র জবাব দিয়ে তাকালো ওর পানে। মেজদা বলল, আজ কুমার আর তার এক বন্ধু আসবেন বাড়িতে, থেকো, বেরিও না। তিনি একটা কাজ জোগাড় করে দেবেন বলেছেন, বুঝলে? আগে হ্যাঁ। বলে মহেন্দ্র কি যে ভাবছে। মেজদা চলে গেল। মহেন্দ্র ভাবছে তো ভাবছেই, কি যে ভাবছে ঠিক নেই। এদিকে এক এক করে কয়েকখানা গাড়ি ঢুকলো টেনিস লনে। কুমার ইত্যাদি বসলেন বেতের চেয়ারে। একটা চাকর এসে মহেন্দ্রকে আসতে বলল ওখানে। কাদামাখা জামাটা খুলে রেখেছে মহেন্দ্র, অন্য একটা পড়েছে। এগিয়ে নমস্কার জানালো সকলকে। কুমার ওর পানে দৃষ্টিপাত করে প্রশ্ন করল, টাইপ শেখা হলো তোমার? আগে হ্যাঁ, এখন চোখ বুজে টাইপ করতে পারি, তবে স্পিড কম। আরও দিন কতক অভ্যাস করলে ঠিক হয়ে যাবে। এবার কাজের মাথায় অভ্যেস করবে। পরশু সোমবার আমার ওখানে যাবে 10টার সময়, সাদার্ন পার্কে, কেমন? জি আজ্ঞে, বলল মহেন্দ্র। আনন্দই হচ্ছে ওর। একটা কাজ এতদিন পর হলো। কিন্তু এখানেই মাধুরী চা পরিবেশন করছে অতিথিদের। হঠাৎ কুমারকে সে প্রশ্ন করল, কাজটা কি, টাইপ নাকি বাজার সরকারি? দরকার হলে সবই করতে হবে, বলল কুমার গম্ভীর স্বরে। না, ও যাবে না। আপনার জুতো বুরুশ করার মতো শিল্পজ্ঞান ওর নেই। সে কি মাধুরী, বুরুশ করবার কথা কি? এই তো বললেন সবই করতে হবে, তার মধ্যে জুতো বুরুশও তো পড়ে। না না, আমি বলছি বাড়ির ছেলের মতো থাকবে, যখন যা দরকার। আজ্ঞে না, এক্ষেত্রে মুখুজ্জেরই বাড়ির ছেলে, আর কারো বাড়ির ছেলে হয়ে কাজ নেই। মহিন্দা, তুমি বলে দাও, আমি তোমাকে যেতে দেব না। বলেই মাধুরী বাকি 4 জনকে চা পরিবেশন করল। তারপর নিঃশব্দে চলে গেল। ব্যাপারটা এমন দৃষ্টিকটু হয়ে দাঁড়ালো যে কুমার আর বলল না। মেজদা যেন গম্ভীর, আর মেজবৌদির চোখে জ্বলন্ত একটা অগ্নি যেন ধিক ধিক করছে। কিন্তু মহেন্দ্রের অবস্থা আরও শোচনীয়। সে নিরুপায়ভাবে একখানা চেয়ারে বসে। চলো আরম্ভ করা যাক, কুমারী বলল কথাটা। খেলোয়াড়দের এখন খেলার মধ্যে আত্মসমর্পণ করে ওরা গুমট ভাবটা কাটাতে চায়, কিন্তু খেলার একজন সঙ্গী কম হচ্ছে। অতিথি যিনি আসার কথা তিনি এখনো আসেননি। এসো মহিন, ততক্ষণ তোমাকে নিয়েই আরম্ভ করা যাক, বলে কুমার অকস্মাৎ মহিনকে হাতে ধরে টেনে দাঁড় করিয়ে দিল। মহিন এর আগে 2-1 দিন খেলেছে মাধুরীর সঙ্গে, কিন্তু শুধু খেলা শিখবার জন্য। ওর মোটেও অভ্যাস নেই। আমি তো ভালো খেলতে পারি না। খুব পারবে, এসো, বলে তাকে টেনে নিয়ে এলো। হাতে গুজে দিল টেনিস র্যাকেটটা। নিরুপায় মহেন্দ্র দাঁড়ালো খেলতে। পড়ে গিয়ে ওর কোমরে ব্যথা হয়েছে। তারপর খেলার তেমন অভ্যাস নেই। 5 মিনিটের মধ্যেই মহেন্দ্র কাবু হয়ে পড়ল। অবস্থাটা এমন যে অন্যান্য খেলোয়াড়রা হাসছে, কিন্তু কুমার পরম অভিজাত ব্যক্তি। মহেন্দ্রের মতো নগণ্য ব্যক্তিকে কেন খেলার সাথে করল কেউ ভেবে দেখল না। অকস্মাৎ মাধুরীর আবির্ভাব ঘটল। 1 মিনিট দাঁড়িয়ে দেখল অবস্থাটা। তারপরে মহেন্দ্রর হাত থেকে র্যাকেটখানা কেড়ে নিয়ে বলল, আসুন, কে কত পারেন দেখা যাক। বলেই মহেন্দ্রকে বলল, যাও, তুমি আমার গানের আসরটা ঠিক করো গে। অতঃপর মাধুরী খেলতে আরম্ভ করল। দশভুজা। এত ভালো খেলা ও হয়তো জীবনে খেলেনি। কি এক আশ্চর্য উত্তেজনা ওকে যেন আচ্ছন্ন করে রেখেছে। র্যাকেটখানায় জাদু লেগেছে যেন। মুগ্ধ হয়ে দেখছে ওকে। খেলাটা শেষ করে র্যাকেটখানা ছুঁড়ে ফেলে দিয়ে আঁচলে মুখ মুছল। বলল, দুর্বলকে জয় করতে যাওয়ার কোনো মহিমা নেই। সপ্তরথী ঘিরে
অভিমন্যুকে হত্যার কলঙ্ক শুধু মহাভারতের কলঙ্ক নয়, আপনাদেরও। চলে গেল মাধুরী। কে কি বলল জানবার জন্য কিছুমাত্র আগ্রহ নেই ওর। ইতিমধ্যে সেই আহত খেলোয়াড়টি এসে পড়েছে। তিনিও দেখছিলেন খেলা। মাধুরী তাকে নমস্কার পর্যন্ত করলে না। ব্যাপারটা খুবই দৃষ্টিকটু। খেলোয়াড়টি সত্যি স্পোর্টসম্যান। হেসে বললেন, চমৎকার খেলেন, উনি তো খুব ভালো খেলোয়াড় হবেন। ও কিছু হবে না, একটা জ্বলন্ত তল্লা, আগুন জ্বলতে জ্বলতে ও নিজেই পুড়ে যাবে। কথাটা বলল যতীন। তারপর এসে করমর্দন করল অতিথির সঙ্গে। কেন এই কথা বলছেন? মেয়েটি কে আপনার? শুধালেন ভদ্রলোক। আমার বোন। অনেক দুঃখেই কথাটা বলছি মিস্টার আদিলিঙ্গম। ও আমাদের ঘরের প্রদীপ। লেখায়, সঙ্গীতে, শিল্পে ওর বিচিত্র প্রতিভা বিস্ময়ে জাগায়। কিন্তু ওই হোমকুণ্ডে আহুতি দেবার মতো ঋত্বিক আমরা খুঁজে পাচ্ছি নে। হয়তো ও ব্যর্থ হয়ে যাবে। ছি ছি, এরকম কথা কেন ভাবছেন? নিতান্ত ছেলে মানুষ এখনও। বলে মিস্টার আদিলিঙ্গম সস্নেহ দৃষ্টি একবার তাকালেন বাড়িটার পানে, যেন মাধুরীকে আরেকবার দেখতে চাইছেন। মেজবউ ব্যাপারটা বুঝে চাকরকে বলল, ডাকতো ছোট দিকে। কিন্তু ডাকতে হলো না। মাধুরী নিজেই এলো এবং সুষ্ঠু ভঙ্গিতে নমস্কার করে বলল, শুরুতেই মার্জনা চাইছি, আপনার কাছে অপরাধী হয়ে গেলাম। না না, কিছু না, ওতে আর কি হয়েছে? আপনার খেলা দেখে খুশি হয়েছি আমি। আপনি ভালো খেলোয়াড় হতে পারবেন। আপনার আশীর্বাদ মাথা পেতে নিলাম, কিন্তু খেলোয়াড় হবার ইচ্ছে নেই। কেন? মিস্টার আদিলিঙ্গম সস্নেহে প্রশ্ন করলেন। কারণ খেলার আগ্রহ খেয়াল থেকে জন্মায়, বাস্তবের রূঢ়তা ও সইতে পারে না। তাহলে তো শিল্প সাহিত্য সবই খেয়ালের সৃষ্টি, সবই বাদ দিতে হয়। না, মহিন্দা বলেন, শিল্প, সাহিত্য আর সঙ্গীতের মধ্যে আছে অন্য একটা গতি, অন্তর্মুখী গতি, যে পথে মানুষ নিজ আত্মাকে খুঁজে পায় আর অতিমানুষকে ধরতে পারে। খেলাটা পুরোপুরি বহির্মুখী। খেলাকে আমি নিন্দে করছি না, ওটা আমার স্বভাবের পরিপন্থী। মিস্টার আদিলিঙ্গম আর কিছু বললেন না, চা খেতে লাগলেন। পরে শুধলেন, আপনার মহিন্দা বুঝি আপনার গুরু? কে তিনি? কোথায় থাকেন? গুরু নন, গুরু থাকেন উঁচুতে। মহিন্দা আমাদের খুব কাছাকাছি, এই মাটিতেই থাকেন। খেলা শেষ হলে আমাদের গানের মজলিসে মহিন্দার সঙ্গে আলাপ করিয়ে দেব। যাবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই যাব, বললেন আদিলিঙ্গম সস্নেহে। অতঃপর মাধুরী নমস্কার জানিয়ে চলে গেল। ওদের খেলা আরম্ভ হলো। মিস্টার আদিলিঙ্গম ভালো খেলোয়াড়। এক একটি বলের এমন চমৎকার মার তিনি দিতে লাগলেন যে বিপক্ষ দলের আনন্দ হয়। গেম শেষ হতে দেরি হবে। ওদিকে মহেন্দ্র গানের আসরটা সাজিয়ে ভাবছে কোথায় মাধুরী। কিন্তু মাধুরী আসবার আগে এলো ছোটদা রতীন্দ্র। বেহালাটা নিয়ে সুর বাঁধতে লাগলো। এই ফাঁকে প্রশ্ন, মহেন্দ্র বাজাতে পারে কিনা? না, বলল মহেন্দ্র। রতীন্দ্র অবাক হয়ে তার মুখপানে চেয়ে জিজ্ঞেস করল, তাহলে কোন যন্ত্র বাজাও তুমি? বেহালার মতন সুরের যন্ত্র আর কিছু আছে নাকি? কি জানি, ধীর কণ্ঠে বলল মহেন্দ্র। আমাদের বাড়িতে বেহালা নেই, আছে মৃদঙ্গ, তানপুরা, তবলা, ডুকি, মাদলা, মন্দিরা। ব্যাস, ওতেই গান বাজনা চলে? হ্যাঁ, এখন আর চলে না, আগে চলতো। মানে আমার বাবার আমলে। হারমোনিয়াম নেই? না, ও আমরা বাজাই না। আমাদের 3 পুরুষের যন্ত্র নষ্ট হয়ে গেছে। ছেলেটাকে যে কি করে শেখাবো? এসো, বলে রতীন অভ্যর্থনা জানালো। সঙ্গীতের আসর হলো ওদের। কিন্তু কোথায় মাধুরী? আশ্চর্য তো, যার আসর সেই উপস্থিত নেই। খেলা শেষ হলেই মিস্টার আদিলিঙ্গম, কুমার এবং মেজবৌদি ঢুকল। মেজবৌদি বলল, এই মহিন ঠাকুরপো, আর ইনি মিস্টার আদিলিঙ্গম। সবিনয়ে নমস্কার জানালো মহিন। ওরা বসার পর একজন একটা রবীন্দ্রসঙ্গীত গাইলেন, অন্যজন একটা ভজন। রতীন বেহালা বাজালো। মাধুরী এখনও আসছে না, এরপরে কে গাইবে? মেজবৌদি বলল, মহিন ঠাকুরপো গান একখানা। মহিন সেতার বাজাচ্ছিল, সেটা বাজাতে লাগলো। বাজাচ্ছেই সুর ক্রমশ আচ্ছন্ন করে দিচ্ছে ঘরখানাকে, সারা বাড়িটাকে। ধীরে মধুর রাগিনী, এ কি গুঞ্জন, এ কি অন্তর্বেদনার নিগূঢ় অভিব্যক্তি, এ কি বাষ্পাকুল ব্যথা বিলাস। দিকে দিকে ক্রন্দসী যেন হেমন্তের শিশির ঝরা আকাশে আবিল করে দিল, অশ্রুপঙ্কিল করে তুলল। অনন্ত প্রাণের আকুল দেবতা যেন আর্ত হাহাকারে মূর্ছিত হয়ে পড়ছে কোনো এক নিষ্ঠুর দেবতার চরণমূলে। ওগো যন্ত্রী, অসহনীয় আনন্দ আর ধরতে পারিনি, থামাও তোমার মুরলী। নিস্তব্ধ হয়ে গেছে বাড়িটা। মাধুরী কখন এসে একধারে নীরবে দাঁড়িয়েছে কেউ দেখেনি। শেষ হবার পর প্রায় আধ মিনিট ঘরখানায় যেন রেশ রয়েছে।
মিস্টার আদিলিঙ্গম রসজ্ঞ শ্রোতা। এতক্ষণে তিনি বললেন, উঠতে উঠতে এসো, তোমাকে আলিঙ্গন করে ধন্য হই। মহিনের 2 গণ্ডা অশ্রুপ্লাবিত। মানুষ যে বাজাতে বাজাতে এমন করে কাঁদে এ ওরা আগে কখনো দেখেনি। মিস্টার আদিলিঙ্গম মহিনকে বুকে জড়িয়ে বললেন, এই অন্তর্মুখীনতাটা ভারতের নিজস্ব সাধনা, একে বহির্বিশ্বে ছড়িয়ে দাও বন্ধু, মানুষের আত্মা আবার স্বধর্মে প্রতিষ্ঠিত হোক। মহেন্দ্র মাথা নুইয়ে এই বয়োবৃদ্ধ খেলোয়াড়ের আশীর্বাদ গ্রহণ করল। বয়সে তুমি ঢের ছোট, কিন্তু যেখানে তুমি বড় বিরাট, সেখানে আমাদের শ্রদ্ধা অগাধ, অকুণ্ঠ হয়ে রইল। মহিনের চোখ ছাপিয়ে আবার জল এলো। কিছু সে বলতে পারল না উত্তরে। বাগান বাড়িটা কেনা হয়েছে, কিন্তু মাধুরী এখনও ওটা দেখেনি। আজ সকালে মহেন্দ্রকে বলল, চলো তো দমদমার বাগানটা দেখে আসি। আমার একটু কাজ ছিল মাধুরী। মহেন্দ্র সভয়ে বলল, জানি, ও গল্প উর্বশীতে না পাঠিয়ে উত্তরায়ণে পাঠাতে। ওদের অফিস 10টার পর খোলে। উর্বশী সিনেমার কাগজ, উত্তরায়ণ মাসিক কাগজ, ভালো কাগজ। তুমি কি করে জানলে আমার গল্পের ব্যাপারে মাধুরী? জানলাম, না জেনে আমার চলে না যে। 14 টাকা মানি অর্ডারের কথা জেনেছি রসিদ দেখে। লজ্জায় মহেন্দ্র হয়তো মাটির সঙ্গে মিশে যেতে চাইত, কিন্তু মাধুরী তাকে রক্ষা করল। বলল, ভালো করছো। নিজের উপার্জনের টাকা যত কমই হোক, তার মূল্য হিসেবে হয় না। এসো, উঠে পড়ো গাড়িতে। মহেন্দ্র আর কিছু বলবার অবকাশ পেল না। কোটখানা গায়ে চড়াতে চড়াতে গাড়িতে উঠল। মাধুরী তার আগেই উঠে বসে আছে। বলল, গান গাওয়া আমি ছেড়ে দিলাম মহিন্দা। কেন? মহিন অতি বিস্ময়ে প্রশ্ন করল। এতকাল আমার ধারণা ছিল যে গান শুধু গলার ব্যাপার, মিষ্টি গলা আর তাকে খেলিয়ে সুর বের করতে পারলেই গান হয়। কাল জানলাম তা নয়। কেন? ব্যাপারটা তো মূলত ওই গলারই কারসাজি। গলার অবশ্য শেষ শ্রুতি পর্যন্ত পৌঁছানো যায় না, তার জন্য দরকার যন্ত্রের। কিন্তু গলার মূল্য কম নয়। না, গলায় কারসাজিকে গলাবাজি বলা যায়, তাতে গান হয়, সঙ্গীত হয় না। গীত তো নয়ই, ওর জন্য দরকার সে দুঃখানুভূতির, যেটা গলাতে না মহিন্দা, সে থাকে অন্তরে। সেখান থেকে সুর আহরণ করে যে অমৃতময় পরিমণ্ডলের সৃষ্টি হয়, গলা তাকে পরিবেশন করে মাত্র। বেশ তো, অন্তর থেকেই সুর আহরণ করো। মহেন্দ্র হেসে কথাটা বলল, না, আমার ক্ষমতা নেই, অতটা অন্তর্মুখী নই আমি। গান তো আমি ভালোই গাইতে পারি মহিন্দা, বিস্তর প্রশংসা পেয়েছি, কিন্তু ওগুলো গান নয়। তাহলে? মহেন্দ্র আবার হাসল। কি তা জানি না, তবে গান নয়। গীতামৃত ওর থেকে উচ্চারিত হয় না। কিন্তু যাক, ওগুলো মানুষকে চমক লাগানো ফুলঝুরি। না আছে আগুন, না হয় আলো। ওর দীপ্তি এতই ক্ষণিকের যে ওর ক্ষীণ আয়ুর জন্য ওর নিজেরই লজ্জা হওয়া উচিত। মাধুরী কোনোদিন মহেন্দ্রের সঙ্গে এত কথা একসঙ্গে বলে না। এমন দীনভাবে তো নয়ই, তার সতেজ সগর্ব বাক্যস্রোত যেন আজ রুদ্ধ হয়ে গেছে। এ যেন অন্য মাধুরী। মহেন্দ্র আধ মিনিট ওর দিকে তাকিয়ে বলল, তোমার এই দীনতা আমার ভালো লাগছে না মাধুরী। আমাকেই তুমি একদিন বলেছিলে, অমৃতের সন্তান দীন হবে কেন? আজ তুমি কেন এভাবে কথা বলছো? আমি মোটেই দীন নই মহিন্দা। মাধুরী হেসে উঠল। দীনতাকে আমি অত্যন্ত ঘৃণা করি। আমি ধনী কন্যা এবং স্বয়ং ধনী, কিন্তু ওই সম্পূর্ণ পার্থিব। অপার্থিব ধনকে সম্ভোগ করার সৌভাগ্য আমার কম হয়েছে। যে সৌভাগ্যবান তাকে নমস্কার জানাই। মহেন্দ্র নীরব হয়ে রইল। মাধুরীর এই শ্রদ্ধা জানানোর মধ্যে আরও কিছু আছে কিনা খুঁজে দেখবার মতো অবস্থা ওর নয়। হতদরিদ্র এক গ্রাম্য যুবক, রূপে গুণে শিক্ষায় আভিজাত্যে মহেন্দ্র এতটাই খাটো যে আপনাকে কোনো সময়ই সে বুইক গাড়িতে চড়ে বেড়াবার যোগ্য মনে করে না। প্রশংসা শুনলে লজ্জায় তার মাথা নিচ হয়ে পড়ে, নিন্দা শুনলে ভাবে এটাই তার প্রাপ্য। মাধুরীর প্রশংসা ওকে আনন্দিত করল, যা এ পর্যন্ত মাধুরীর কাছ থেকে পায়নি তা পেল আজ। কিন্তু ওতেই তার হতো, ওর বেশি সে আশা করে না। ওর থেকে ক খ পেলেও সে সুখী হতো, না পেলেও কিছু মনে করত না। আমি ধনী, তাই আমার গান 5 জনে শোনে, বাহবা দেয়। তুমি নির্ধন, তাই তোমার গানের শ্রোতা খুব কম। মহিন্দা, এটা কিন্তু সত্যি। কেন? কারণ সোনা যতক্ষণ খনিতে থাকে তাকে খুঁজতে যায় কম লোক। আবার সে যখন গিনি হয়ে গহনা হয়ে মণিকারের শোকেসে বসে, তখন রাস্তার পথচারীও তাকে দেখতে দাঁড়িয়ে যায়। তাতে খনির সোনার দাম কমে না মাধুরী। দাম কথাটা আপেক্ষিক মহিন্দা। মানুষের চাহিদা হিসাবে ওর মূল্য। কুকুরের কাছে হীরের দাম কতটুকু?
তোমার শ্রদ্ধাটা অশ্রদ্ধায় পরিণত হচ্ছে যে মাধুরী, বলে মহিন হেসে উঠল। না মহিন্দা। মাধুরীর হাসিতেই গাম্ভীর্য, শ্রদ্ধার সঙ্গে এর সম্পর্ক নেই। এটা হচ্ছে জাগতিক পরিবেশের প্রয়োজনীয় পদার্থ। জগতের নরম সোনা ইস্পাত না হলে চলে না। সোনার মূল্যটা কোথায় থাকে? মহেন্দ্র প্রশ্ন করল। অন্তরের অন্তপুরে। ওকে হাটে কিনতে যাওয়া মূর্খতা ছাড়া কিছু নয় মাধুরী। উত্তরটা দেবার সময় মুখখানি গাড়ির বাইরে নিয়ে গেল মহিন। কিছু দেখতে পেল না। পিচ ঢালা পথে গাড়ি চলছে দ্রুত। সরে যাচ্ছে দুপাশের বৃক্ষলতা, প্রাসাদ, কুটির। গাড়িটা বাঁক ফিরল। একটা ছোট পল্লী। কোনার একটা দোকানে একজন শীর্ণদেহী নারী, বুকে একটা শিশু। 2 পয়সার অ্যারারুট দাও তো। 2 পয়সার হয় না, যুদ্ধের বাজারে অত সস্তায় অ্যারারুট নেই। গাড়িটা স্লজগতি হয়েছে বাঁক ফেরার জন্য। কথাগুলো শুনতে পাওয়া গেল। মহিন গলা বাড়িয়ে দেখল মেয়েটিকে। ওর কোলের কাছে আরেকটি শিশু, শীর্ণ, দুর্বল। মেয়েটা অ্যারারুট না পেয়ে নিরাশ হয়ে ফিরছে। থামো তো, বলে মহিন গাড়ি থামাতে বলল। 2 পয়সার অ্যারারুট পেলে না মা? মহিন প্রশ্ন করল মেয়েটিকে। না বাবা, হাতে আর পয়সা নেই, বলে ছলছল চোখে দাঁড়ালো সে গাড়ির কাছে। একে 2 টাকা দাও মাধুরী। কেন? মাধুরী সহাস্যে প্রশ্ন করল মহেন্দ্রকে। টাকা কেন দিতে হবে? ওকে কিছু দিয়ে তুমি ধন্য হও। ধন্য হব? মানিব্যাগটা খালি হয়ে যাবে না? হোক, অন্তরের ভাণ্ডার পরিপূর্ণ হবে। মাধুরী, একে দান মনে করো না, মনে করো সেবা। মূর্তিগুলিতে সেরকম কিছু নেই। অধিকাংশ বাঘ, সিংহ বা অন্যান্য জন্তুর মূর্তি। মানুষের মূর্তিও আছে, সুন্দর বীরত্বব্যঞ্জক গ্রিক মূর্তি, এবং কয়েকজন বিশিষ্ট শিল্পীর খোদিত নারী মূর্তিও, ভাঙা অবস্থাতেই। বাগানটা যথেষ্ট সুন্দর। মহেন্দ্র আর মাধুরী ঘুরে ঘুরে দেখছিল। অকস্মাৎ ঝিলটার নামবার একটা বাঁধা ঘাটে মহেন্দ্র একটা মূর্তির কাছে দাঁড়িয়ে গেল। কি দেখছো মহিন্দা? না, বলে মহিন সামনের মূর্তির দিকে তাকিয়ে রইল। বাহ, বেশ তো। হ্যাঁ, খোকনটাকে নিয়ে বৌদি খিড়কি ঘাটে দাঁড়ালে ঠিক একরকম দেখাতো মাধুরী। বৌদির চেহারা বুঝি খুব সুন্দর? এমনই সুন্দর? মাধুরীর প্রশ্নে বিদ্রূপের ব্যঞ্জনা। ওর জন্য সুন্দর চেহারা তো দরকার নেই মাধুরী। বিশ্বের যেখানে যত মা আছে সবারই এই এক রকম। যে ছেঁড়া শাড়ি পরা মেয়েটিকে টাকা দিয়ে এলে, ওরও। বিদ্রূপ ব্যঞ্জনার কাজ দিয়ে গেল না মহিন। নির্বাক মাধুরীর অন্তর জুড়ে তখন একটা কথাই গুঞ্জিত হচ্ছে। অশিক্ষিত এই পল্লী যুবকের অন্তরটা কতখানি গভীর অতল স্পর্শ, মাধুরীকে তা খুঁজে বের করতে হবে। হেসে বলল, এসো, ওই ভাঙা নৌকাটায় বসা যাক। মাধুরী কথা কাটিয়ে নৌকায় গিয়ে উঠল। মহেন্দ্র এলো, বসল একধারে। নৌকাটা টলমল করছে ওদের ভারী, কিন্তু পরে স্থির হল। কোথায় একটা পাখি বউ কথাকাও ডাকছে। মাধুরী বলল, তোমার খালি গলার গানও ভালো লাগে মহিন্দা, গাও না একটা। গলা কোনো সময় খালি নয় মাধুরী। বিশ্বজুড়ে অবিরাম যে ধ্বনি ধ্বনিত হচ্ছে, ঋষি তাকে বলছেন ওমকার নাদ ব্রহ্ম। ওই গাছের পাখি শুধু নয়, এই বাতাস, এই বনমর্মর, এই জলকল্লোল সবই সেই বিরাট সঙ্গীতের বাদ্যযন্ত্র। শোনো, ওম ওম ওম। সুরের গভীর ধ্বনি যেন রূপ পরিগ্রহ করেছে আকাশে, গিয়ে লয় হচ্ছে সেই ওমকার নাদ। অপূর্ব আশ্চর্য। কিন্তু অকস্মাৎ মহিন কেমন নীল হয়ে গেল। গানটা থামাতে ওর দেরি হচ্ছে। কোনো রকমে গান বন্ধ করে শ্বাস নিল। কি হলো মহিন্দা? কিছু না, দাদা ছোটবেলা শেখাতেন, অনেক দিন অভ্যাস নেই, বলে মহিন কয়েক আজলা জল তুলে মুখে দিল। সুস্থ হতে যেন সময় লাগছে ওর। তোমার মাতৃত্বের রূপটা এত প্রকট মাধুরী, আমি অবাক হয়ে যাই অনেক সময়। কীরকম? মাধুরী প্রশ্ন করল। মেয়েরা মূলত 2 জাতের, এক প্রণয়িনী স্বভাবা আর এক মাতৃরূপী। তুমি শেষেরটা। মোটেই না, আমি দারুণ প্রণয়িনী স্বভাবা। আমাকে ঘিরে সোসাইটিতে অবিশ্রাম জলতরঙ্গ বাজে, জানো তো কচু। ওটা তোমার বাইরের খোলস, অন্তরে তুমি মা। চলো ওঠো। মহিন উঠল। হবে? মাধুরী যেন নিবে গেছে, এতটুকু প্রতিবাদ করল না। নেমে লিচু গাছের তলায় মহিনের অঙ্গ ধরে বলল, আচ্ছা, দুটোর মধ্যে কোনটা ভালো, মাতৃস্বভাবা নাকি প্রণয়িনী স্বভাবা? প্রেম যদি সত্য হয় তাহলে তার থেকে বড় কিছু নেই মাধুরী। সে অন্তরের লীলাবিলাসের চারণভূমি। সে তোমার ক্ষেত্রে।
কিন্তু সে প্রেম সুদুর্লভ, সে প্রেম সুপ্ত, সে প্রেম খনির সোনা, তাকে হাটে বাজারে পাওয়া যায় না। আর মাতৃরূপ পৃথিবীতে বড় দরকার, যেমন ইস্পাত। হেসে ব্যঙ্গ করল মাধুরী। না, ইস্পাত আমি বলতে চাই না, যেমন আকাশের বৃষ্টি, মাটির শস্য মায়ের জন্য। তাহলেও বড় কিন্তু প্রেমিকাই, তোমার মতে? হ্যাঁ, কিন্তু প্রেম অপার্থিব, সে প্রেম অন্তরের, সেখানে দেহবিলাসের কোনো প্রশ্নই নেই। চলো, দেরি হয়ে যাচ্ছে। মাধুরী যেন গভীর হয়ে কত কি ভাবতে লাগল। মহিনের অন্তঃস্থল খুঁজবার কথা সে ভেবেছিল একটু আগে। এই চেষ্টা করে কি ফল হবে তার? এ কি অসীম একটা অনুভূতিময় প্রাণ! মাধুরী যেন কুল পাচ্ছে না। এই পর্যন্ত এই ধরনের কথা কারও মুখে শোনেনি। কথার ফুলঝুরি খেলে ওর দাদার বন্ধুগণ রাজনীতি, অর্থনীতি, বিশেষজ্ঞ সুর, তরুণ পাশ্চাত্য উপন্যাসের পাত্রপাত্রীদের আইডিয়ায় ভরপুর। অশ্লীল আর অসুন্দর শিল্পের বিকৃত পূজকদের দল আসে, যার আপনাকে প্রকাশ করার সহস্র ভঙ্গিমায় আবেদন জানায় যেন ভিক্ষুক। আর মহিন্দা যেন অটল গম্ভীর হিমাচল। ওর প্রতিবন্ধনে ঝঙ্কারধ্বনি স্পন্দিত হচ্ছে। ওর আত্মপ্রকাশের প্রচেষ্টা নেই, ও শতপ্রকাশমান সূর্য। এই যে, রাস্তা ভুল করছো। মহেন্দ্র ডাক দিল, না মহিন্দা, এই ফুলটা তুললাম, বোটা ছেঁড়া একটা ফুল। মাধুরী এগিয়ে এলো দেখতে কি ফুল। আমি তো চিনি না। আমিও তো না, কিন্তু নামের কি দরকার, ও নিজেই ওর পরিচয়। তা কি হয়? দেখতে সুন্দর, গন্ধটাও বেশ মিষ্টি। একটা নাম হলে। নামের মিষ্টিটা ততক্ষণ, ওকে চেনুনি, নাম না জানা ফুল আরও বেশি মিষ্টি। মাধুরী, ওর রহস্যতেই ওকে থাকতে দাও। তাহলে মালিকে শুধবো নামটা, নাই বা শুধলে ওর নাম জবা, করবী অথবা ডালিয়া, ডায়াস্থাস গোছের কিছু একটা হবে। সেইটাই অত বড় করে দেখছো কেন? এরূপ রসগন্ধের সঙ্গে নামটিও যোগ করতে চাইনি। না, ওর রহস্যকে অবগুণ্ঠিত করো না। হাজার ফুলের নাম তো জানো, ওর নাম নাই বা জানলে? তাহলে এর নাম রইল নাম না, ও শুধু রইল আমাদের আজকের বেড়ানোর সাক্ষী হয়ে। আচ্ছা, তাই বলে হাসল মাধুরী। উমেশবাবু স্বয়ং কোনো কাজ করেন না, বড় ছেলেই সব দেখে শোনে। তবে ছেলে এমন যে বাবার মত ছাড়া এক পা চলে না। বর্তমান যুগেও পিতা হিসেবে উমেশবাবুর গর্ব করার মতো তার ছেলেরা। গিন্নিও নিজের পূজা পার্বণ নিয়ে থাকেন, ওদিকে বড় বউ সব দেখাশোনা করে। কিন্তু মাধুরীর বিয়ের কথাটা উমেশবাবুকে আর গিন্নিকে ভাবতে হয়। মেয়ে বড় হয়েছে, এবার যোগ্য পাত্রে তাকে সম্প্রদান করা দরকার। কুমার নৃপেন্দ্রনারায়ণ অবশ্য বাড়িতে আসেন পাত্র হিসেবেই, যথেষ্ট যোগ্যতা তার। কিন্তু মাধুরী তার কাছে ঘেঁষে না, অতএব উমেশবাবু ও কথা ভাববেন না। হঠাৎ সেদিন অন্য একটি ছেলে এলো। ছেলেটি যতীনের বন্ধু, নাম সুশীল। বড়লোকের ছেলে, MA পাস, ভালো গাইতে পারে। মাঝে মাঝে আসে এখানে, গান গায়, ব্রিজ খেলে। হঠাৎ এলো সে বিকেলবেলা। কুশলাদি প্রশ্নের পর রতিন তাকে নিয়ে বসল নিজের গান বাজনার ঘরটায়। মহেন্দ্র বাড়ি নেই, কোথায় গেছে কে জানে। অতএব মেজবৌদি, মেজদা, রতিন আর সুশীল ব্রিজ খেলতে বসল সন্ধ্যার পর। গান হবে, খেলা চলছে। অকস্মাৎ মাধুরী এসে ঢুকল বৈকালিক প্রসাধন সেরে। চা দেবে সকলকে। সুশীল তাকে দেখে নমস্কার জানিয়ে বলল, তাস আর খেলা চলে না, এবার মাধুরী দেবী একটা গান শোনান। ফরমাস করলেই আমি গাইতে পারি নে, অত সস্তা গলা নেই আমার। চা খাবেন তো আসুন সবাই এই বারান্দায়। বলে সে ওদিকে বারান্দায় গিয়ে দাঁড়ালো, চায়ের সরঞ্জাম সমেত চাকরটাকে নিয়ে। বেশ, চা খেতে খেতে গানের মুড আসবে তো। বলতে বলতে ওরা এলো বারান্দায়। আমার গান হুড চাপা আছে, ও এখন খুলবে না। এখানে হুড মানে হরপি, যাতে সাপ থাকে, ওকে তুবড়ি বাজিয়ে খুলতে হয়। আসুন, চা খান। এখানে আছে গোখরা সাপ। বলে চা ঢেলে চলে যাচ্ছে। বর্দা এসে ঢুকল, বলল, আমায় এক কাপ দে ছোটদি। দেই। মাধুরী কোমল হয়ে উঠল। বর্দাকে সে অত্যন্ত ভক্তি করে। বলল, আজ দমদমার বাগানটা দেখে এলাম বর্দা, ওখানে একটা গোশালা করলে হয় না? আমি না হয় দেখব। গোশালা কেন রে? দেশে বিস্তর গরু, রাখবার জায়গা নেই। আমি কতগুলো রাখতাম। বিস্তর গরু কোথায়? গরুরই অভাব বাংলাদেশে। না বর্দা, গরু অনেক আছে, তবে সেগুলো দুধ দেয় না। ওদের খোয়ারে পুরে ভালো করে খাওয়াতে হবে। চা দিয়ে গেল মাধুরী। ওর কথা কেউ ধর্তব্যের মধ্যে আনে না, তাই রক্ষে, নইলে সুশীল হয়তো অপমান বোধ করত। তথাপি সে লাল হয়ে উঠল। মাধুরীর
ছেলে মানুষ রসিকতায়, কিন্তু কিছু করবার নেই। মাধুরীর কথা বরাবরই এমন, কাউকে সে খাতির করে না। মেজ বৌদি উঠে গেল ভেতরে, মাধুরীকে ধরল এসে মাঝপথে। বলল, শোন ছোটদি, সুশীলকে গরু বানিয়ে ছাড়লি তুই। গরু খুব দামি জানোয়ার, ওর অহংকার হওয়া উচিত, ওকে তো সম্মান করলাম। হ্যাঁ, গাধা বলিসনি, এই ঢের। মেজবৌদির পেছনে মেজদা মাধুরীর কথাটা শুনতে পেল, কঠিনভাবে বলল, মানুষকে অত হতশ্রদ্ধা কেন করিস মাধুরী? ও মা, হতশ্রদ্ধা কই করলুম? গরু আমাদের পুজোর দেবতা, যজ্ঞের বলি, ওর গোবর অবধি মাথায় রাখি। কথাগুলো এমন গভীরভাবে বলল মাধুরী, মেজদা মেজবৌদি দুজনেই হেসে ফেলল। অতঃপর হাসি সামলে মেজদা বলল, বাড়িতে অতিথি এলে তাকে সম্মান করতে হবে বোনটি, এখন বড় হয়েছিস। উনি অতিথি নাকি? আমি ভেবেছিলাম আপনার লোক, তাহলে মাফ চাইছি গিয়ে। বলে শটান ফিরে এসে সুশীলকে বলল, শুনুন সুশীলবাবু, আমি আপনার সঙ্গে রসিকতা করেছিলাম আপনার লোক মনে করে, কিন্তু মেজদা বললেন আপনি শুধু অতিথি, তাই ক্ষমা চাইতে এলাম, কিছু মনে করবেন না। বলেই চলে গেল। অবস্থাটা কিভাবে এনে কোথায় ঘোরালো ভালো করে কেউ অনুভব করার পূর্বেই সুশীল বলল, ও তো ওই রকমই। আপনি আবার ওকে ধমকাতে গেলেন কেন মেজদা? হাসি ফুটল সুশীলের মুখে, অর্থাৎ মাধুরী তাকে আপনার লোক ভেবে রসিকতা করেছে, এটা সে বুঝে আনন্দ পাচ্ছে। বড়দা চা খেতে খেতে শুনল সব, উঠে গেল ভেতরে। মাধুরী মার ঘরে এসে দাঁড়িয়েছে। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথা মানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।